জাঙ্কুকরা বাসার উদ্দেশ্যে রওনা হলো। পুরো রাস্তাতে একদম চুপচাপ। জাঙ্কুকের পাশে বসেছিল, তার বুকের ভেতর কেমন যেন ধুকপুক করছিল। তারপর মনে হচ্ছিল বাসায় পৌঁছানোর পর জাঙ্কুক যদি রেগে মেগে কয়েকটা চড় থাপ্পড় দেয়। কি মনে মনে শুধু ভাবছিল, আল্লাহ, বাসায় গিয়ে যেন কোনো ঝামেলা না হয়। কিছুক্ষণ পর তারা বাসায় পৌঁছে গেল। গাড়ি থেকে নামতেই জাঙ্কুক সবার দিকে তাকিয়ে বলে, তোমরা সবাই বাসায় যাও, আমার একটু কাজ আছে, আসতেই রাত হবে। এই কথাটা শুনে মনে মনে যেন হাঁপ ছেড়ে বাঁচলো। কিন্তু জাঙ্কুকের মুখের গম্ভীর ভাব দেখে তার ভয়টা পুরোপুরি কাটলো না। জাঙ্কুক আর কিছু না বলে গাড়ি নিয়ে চলে গেল, আর তে চুপচাপ সবার পেছনে পেছনে বাসার ভিতরে ঢুকে গেল। সবাই চলে যাওয়ার পর জিমিন চুপচাপ মন খারাপ করে বাসায় বসে ঘরে বসে রইল। সুগার রুমে চলে গেছে অনেক আগে। জিমিনের মুখটা যে দেখে বোঝা যাচ্ছিল তার ভেতরে অনেক কিছু চলছে। কিছুক্ষণ পর ইয়ঞ্জুন এসে জিমিনের পাশে বসলো। জিমিনের মাথায় হাত রেখে মায়া ভরা কণ্ঠে বলল, কি হয়েছে জিমিন মা? মন খারাপ? কিছুদিন পর তো সুগা তোমাকে বাসায় দিয়ে নিয়ে যাবে। ওর একটু রাগ বেশি, কাউকে তেমন কিছু দেখায় না। তুমি শুধু ওর মনের মতো করে চলার চেষ্টা করো। মা। জিমি ইয়ঞ্জুন মুচকি এসে বলল, এখন রুমে যাও, সুগার রুমে আছে, গিয়ে দেখো তো এখনো রাগ করে আছে কিনা। পরে আমি তোমাদের খাবার রুমে দিয়ে পাঠাবো। সিমিন সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলে, না মা, আমরা নিচে এসে সবার সাথে আপনাদের সাথে খাবো। ইয়ানসুন এসে জিমিনের কাঁধে হাত বুলিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা দুজনে একসাথে নিচে এসো। আর হ্যাঁ, সুগার রাগ বেশি হলে তুমি আবার ওকে উল্টে রাগিয়ে দিও না। জিমিন কথাটা শুনে মৃদু এসে ফেললো। তারপর ধীরে ধীরে উঠে সুগার রুমের দিকে হাঁটতে লাগলো। জিমিন ধীরে ধীরে সুগার রুমের সামনে এসে দাঁড়ালো। দরজাটা একটু খোলাই ছিল। ভেতরে তাকিয়ে দেখলো সুগা বিছানায় বসে ফোন দেখছে। জিমিন কয়েক সেকেন্ড দরজার কাছে দাঁড়িয়ে রইল। ঢুকবে কিনা সেটা নিয়ে যেন দ্বিধায় পড়ে গেল। সুগা হঠাৎ চোখ তুলে দরজার দিকে তাকিয়ে জিমিনকে দেখতে পেল। ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়, এটা তো তোরই ঘর। জিমিন চুপচাপ রুমের ভেতরে ঢুকিয়ে দরজার পাশে দাঁড়িয়ে রইল। সুগা কিছুক্ষণ জিমিনের দিকে তাকিয়ে থেকে বলে, মা কি বলেছে? কিছু না, বলেছি নিচে গিয়ে সবার সাথে খাবার খেতে। সুগা আবার ফোনের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তাহলে দাঁড়িয়ে আছিস কেন, বস। সিম ধীরে ধীরে এসে বিছানার এক পাশে বসলো, কিন্তু তার মুখে চিন্তার ছাপ সুগা চোখ এড়ালো না। কিছুক্ষণ নীরব থাকার পর সুগা ফোনটা পাশে রেখে জিমিনের দিকে তাকালো। তোর কি মনে হচ্ছে আমি এখনো তোর ওপর রাগ করে আছি? হ্যাঁ, আমি তোর উপর রেগে আছি। জিমিন চমকে সুগার দিকে তাকালো, তারপর আস্তে আস্তে করে মাথা নিচু করে বলে, জানি আপনি তো আমার সাথে ঠিক মতো কথাই বলছেন না, আমি বুঝে গেছি। আই এম সরি সুগা ভাইয়া। সুগার দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাইয়া কি? আমি তো ভাতার লাগি রে। জিমিন কোনো উত্তর দিল না, শুধু চুপচাপ সুগার দিকে তাকিয়ে রইল। সুগা এবার একটু রাগী গলায় বলল, চুপ করে আছিস কেন বেয়াদব? আপনি তো এমন কি ছিলেন না, এখন তুই করে বলছেন কেন? তুই তো তুই করে রাখতে বাধ্য করেছিস। আমি সরি বলছি তো, এখন বিয়ে হয়ে গেছে, আমাকে তো মানতেই হবে সব। তুই যদি পাল্টি না খেতে তাহলে আজকে তোকে ধুমধাম করে আমার বাসায় বউ করে নিয়ে আসতাম। পাল্টি তো আপনার জন্যই খাইছি, আপনি আমাকে কি কম কষ্ট দিয়েছেন? আমি কত কাঁদছি। হয়েছে, অবশেষে তো তুই আমার ঘরেরই বউ বলি। আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন, আবার বাসায়ও যেতে দিলেন না। যেতে দেয় নাই কারণ তুই যদি আবার বাসায় গিয়ে বলিস আমি এই বিয়ে মানি না, তারপর তোর ভাই আর তোর বাপ চাচা মিলে আমাদের যদি ডিভোর্স করিয়ে দেয়। আমি এতটাও বোকা না ভালোবাসার মানুষের সাথে বিয়ে হওয়ার পর ডিভোর্স দেব। তাই ভাবলাম বিয়ে যেহেতু হয়েছে, বাসরটা করেই শ্বশুর বাড়ি যাব। আমি কি নির্লজ্জ? সরি, আপনি কি নির্লজ্জ এইভাবে কেউ বলে? বউয়ের সামনে কি আবার কেউ লজ্জা পায় নাকি? আপনার যদি বাসর করার নিয়ম থাকে তাহলে সেটাকে চাপা দেন, আমার কিছুদিন সময় লাগবে। সময় টময় আমি বুঝি না, আজকে আমাদের ফার্স্ট নাইট, আমি তো বাসর করেই ঘুমাবো। না, আমার সময় লাগবে। কিছুক্ষণ আগে কিন্তু তুই বলছিস বিয়ে যেহেতু হয়েছে মেনে নিতে হবে, তাহলে এখন ভুলে যাস কেন?
বিয়ে মানছি, মেনে নিয়েছি বলে বাসরও আজকেই করতে হবে এমনটা না। হয়েছে, এখন নিচে চল, মা ডাকছে। চলেন। তারপর তারা নিচে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে সুগা আর জিমিন ধীরে ধীরে নিজেদের রুমে ফিরে এলো। রুমে ঢুকেই জিমিন বিছানার এক পাশে গিয়ে চুপচাপ বসে পড়লো। সুগা দরজাটা বন্ধ করে কিছুক্ষণ জিমিনের দিকে তাকিয়ে রইল। জিমিন তখনও মাথা নিচু করে বসে আছে। সুগা ধীরে ধীরে কাছে এসে বলে, এত চুপচাপ কেন? এমনি। এমনি আবার কি? একটু আগেও তো ভালো ছিলি। জিমিন কিছু না বলে চুপ করে রইল। সুগা এবার পাশে বসে শান্ত গলায় বলল, একটা কথা বলি, সবসময় আমার রাগকে এত ভয় পাওয়ার দরকার নেই। কোনো কিছু নিয়ে মন খারাপ হলে সরাসরি আমাকে বলবে। জিমিন ধীরে ধীরে সুগার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, বলবো। সুগা মাথা নেড়ে বলে, এবার ঠিক আছে। তারপর সুগা ওয়াশরুমে গেল ফ্রেশ হতে, আর জিমিন বিছানায় শুয়ে পড়ল। জিমিন শুয়ে পড়েছে একদিন ঘুরে। এখন সুগা ওয়াশরুম থেকে এসে জিমিনকে ব্যাক হাগ করে। এই প্রথম সুগা জিমিনকে জড়িয়ে ধরল। অবশ্য তাকে ফার্স্ট কিস অনেক আগেই হয়ে গেছে। জিমিন লজ্জায় লাল হয়ে যায়। এখনই এত লজ্জা পেলে হবে? একটু পরে কি করবি বেবি? কি 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 করবেন আপনি? আমি না বললাম আমার কিছুদিন সময় লাগবে? এত সুন্দরী বউকে পাশে রেখে আমি ঘুমাবো তোর কি করে মনে হয়? বলে সুগা জিমিনের ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয় আর কিস করতে থাকে। জিমিন সুগার শার্ট খামচে ধরে আছে। এসব কিছু তার জন্য নতুন। 5 মিনিট পর সুগা জিমিনের ঠোঁট ছাড়ে। হয়েছে, থামে, এবার ঘুমাবো। ঘুমাবি? এই করেছে কি বউকে কিছু না করে ঘুমাবো বলি? ইস, আপনার দেখি লজ্জা শরম কিছু নেই। মার ইচ্ছার তো পূরণ করতে হবে। তারপরে দেখা যাবে। সরো, আমার লজ্জা লাগছে। লজ্জা যদি ভেঙে দিই? তার কোনো দরকার নেই। জিমিন নিজের কথা সম্পূর্ণ করতে না পেরে সুগা আবার তাকে কিস করতে থাকে আর তার হাত বিচরণ করতে থাকে জিমিনের সারা দেহে। জিমিন যেন প্রতিটি স্পর্শে কুকড়ে ওঠে। সুগা এবার ঘাড় নেমে এসে তার কিস করতে থাকে। জিমিন ফাউল করতে থাকে। এই অবস্থায় সুগা জিমিনকে এবং নিজেকে আন্ডারস করে। সুগা জিমিনের মুখের দিকে তাকায়, দেখে পুরো লাল হয়ে গেছে জিমিনের মুখখানা। সুগা এবার জিমিনের নরম দুটো অংশ মুখে নেয়। জিমি সহ্য করতে পারছে না, অনেক বেশি মুভ করছে। আরেকবার নড়লে অনেক কিস করবো কিন্তু। জিমিন ভয়ে মুভ করা বন্ধ করে। 15 মিনিট পর সুগা জিমিনের প্রাইভেট পার্টে আঙুল ঢোকায় আর ফিঙ্গারিং করতে থাকে জোরে জোরে। আর জিমিন মুভ অন করতে থাকে। সুগা জিমিন আবার 72 লাখ মুখে নেয়। এটা কি মুখে নাই নাকি? তুমি বলে সুগা জিমিনের প্রাইভেট পার্ট থেকে তার হাত বের করে জিমিনের ঘাড় ধরে সুগা তার ওটাকে মুখে ঢুকিয়ে দেয়। জিমিনের গলার ভিতর পর্যন্ত চলে গেছে। সুগা জিমিনের মুখের ভেতর ডিপ আপ করতে থাকে। 5 মিনিট পর সুগা বুঝতে পারে জিমিনি শ্বাস নিতে পারছে না, তাই তার মুখের ভেতর থেকে তার নিজের প্রাইভেট অংশটা বের করে ফেলে আর জিমি জোরে জোরে শ্বাস নেয়। আপনি আমার গলার ভিতর পর্যন্ত ঢুকিয়ে দিয়েছিলেন বেবি, এটা পুরো 12 মাস পুরো তো ঢুকাতেই পারলাম না, আমার শ্বাস আটকে যাচ্ছিল। জিমিন আর কিছু বলতে যাবে তার আগে সুগা তার 72 লাখ জায়গায় মতো দিয়ে দেয়। জিমিনের প্রথমবার সাথে কোনো ওয়ার্নিং ছাড়াই ঢুকিয়ে দেয় সুগা। জিমিন চেঁচিয়ে ওঠে। সুগা সঙ্গে সঙ্গে জিমিনের মুখ চেপে ধরে। মা বাবাকে ডাকার প্ল্যান করছিস নাকি? চুপ। আহ, আমায় ব্যথা করছে, ছাড়ো আমাকে। আমার চাই না এসব। আমি এখন অনেক ছোট। তুই ছোট তো বিয়ে কেন করছিস? চুপচাপ থাক। আমি বিয়ে করতে চাইছি, আপনি তো জোর করে বিয়ে করেছেন। জিমিন কান্না শুরু করে দেয়। একই ব্যথা, তার উপর সুগা তাকে বকছে। সুগা বুঝতে পারে প্রথমবার হওয়ায় এমন করছে, কিন্তু একটু বেশি জোরে চিৎকার করছে না। সুগা মুভটা 24টা বাজিয়ে দিয়েছে। শুধু মুখ করা বন্ধ করে চিমনির দিকে তাকাই। এখনো ঘুমাচ্ছে মেয়েটা। আচ্ছা সরি বেবি, তুমি পচা, একে ব্যথা দাও আবার বোকাও দাও। ব্যথা যেহেতু দিচ্ছি আদরও তো করছি। বলে সুগা চিমনিকে কিস করতে থাকে। সফট ভাবে কিস করছে আর আস্তে আস্তে মুখ করছে। চিমনির এবার আলাদা একটা ফিলিংস হচ্ছে। ওরা নিজেদের মতো টাইম কাটাক, আমরা বরং দেখে আসি। রাত প্রায় 12টা বাজতে চলেছে।
পুরো বাড়ি তখন নীরব। সবাই ঘুমিয়ে পড়লো, তের চোখে কোনো ঘুম নেই। সে ঘরের মধ্যে বসে বারবার দরজার দিকে তাকাচ্ছিল। জাঙ্কুক এখন বাসায় ফেরেনি। তিনি নিজের অজান্তে চিন্তা করতে লাগলো, এত রাত হয়ে গেল এখনো আসছে না কেন। অবশেষে রাত 12টার দিকে বাইরে এর গাড়ির শব্দ শোনা গেল। এই সঙ্গে সঙ্গে বুঝতে পারলো জাঙ্কুক এসেছে। কিছুক্ষণ পর দরজা খুলে জাঙ্কুক ঘরে ঢুকলো। ঘরে ঢুকে এটা চোখ পড়লো তের দিকে। তে এখনো জেগে বসে আছে। জাঙ্কুক একবার তের দিকে তাকাল, কিন্তু কিছু বলল না। চুপচাপ নিজের জিনিসপত্র রেখে সোজা ওয়াশরুমের দিকে চলে গেল। তে অবাক হয়ে জাঙ্কুকে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার বুকের ভিতর আবার কেমন যেন ভয় ঢুকে গেল। মনে মনে তে ভাবলো, জাঙ্কুক এখনো আমার উপরে রেগে আছে, তাই তো আমার সাথে কথা বলছে না। তে মাথা নিচু করে চুপচাপ বসে রইল। জাঙ্কুক কখন ওয়াশরুম থেকে বের হবে আর বের হয়ে তার সঙ্গে কথা বলবে কিনা সেই অপেক্ষায় রইল সে। কিছুক্ষণ পর জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়। কোনো কথা না বলে সোজা তের পাশে কাটিয়ে বিছানার কাছে চলে আসে। তারপর বিছানায় গিয়ে চুপচাপ শুয়ে পড়ে। তে এতক্ষণ জাঙ্কুকের জন্য অপেক্ষা করছিল, একসাথে খাবে বলে নিজেও কিছু খায়নি। জাঙ্কুক শুয়ে পড়ায় দিয়ে একটু ইতস্তত করে কাছে গিয়ে দাঁড়ালো। আপনার জন্য খাবার নিয়ে আসুন। জাঙ্কুক কোনো উত্তর দিল না, চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে রইল। তে আবার একটু আস্তে করে বলে, শুনছেন, আপনার জন্য খাবার নিয়ে আসুন। এবারে জাঙ্কুক হঠাৎ বিরক্ত হয়ে উঠে বসে রাগে গলায় চিৎকার করে বলে ওঠে, তুই খাইলে খা, আমারে বাইরে ভাত খাওয়ানোর কোনো দরকার নেই তোর। জাঙ্কুক হঠাৎ তেজ চিৎকার দিয়ে ভয় কেঁপে ওঠে। চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে আর কোনো কথা বলল না। তে চুপচাপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ আগেও যে মানুষের জন্য অপেক্ষা করে খাবার খায়নি সেই মানুষ আজ তার সঙ্গে এভাবে কথা বলছে। কথাটা তের মনে খুব লাগলো। তে ধীরে ধীরে বলল, আচ্ছা। জাঙ্কুকের এমন অবস্থায় তের চোখে পানি চলে এলো। ঠোঁট দুটো কাঁপতে লাগলো, কিন্তু জাঙ্কুকের সামনে আর কোনো কথা বললো না। কিন্তু দ্রুত চোখের পানি মুছে নিল। তারপর আর সেখান থেকে দৌড়ে না দাঁড়িয়ে চলে গেল চুপচাপ। কে লাইটটা অফ করে দিল। ঘরটা অন্ধকার হয়ে গেল। ধীরে ধীরে বিছানায় উঠে জাঙ্কুকের পাশে শুয়ে পড়ল। মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল, যেন জাঙ্কুক তার চোখের পানি দেখতে না পায়। কিন্তু চোখের পানি আর আটকে উঠতে পারলো না, নীরবে কাঁদতে লাগলো তে। অন্যদিকে জাঙ্কুকের চোখ বন্ধ হয়ে শুয়ে আছে, কিন্তু আর তার ঘুম আসছে না। ঘরের নীরবতার মাঝেও তেল চাপা কান্না তার কানে আসছে। জাঙ্কুকে নিজেও অসুস্থ লাগছে, কারণ প্রতিদিন রাতে তেকে বলছে বুকে নিয়ে ঘুমানো তার অভ্যাস হয়ে গেছে। ঘুমানোর সময় তেকে বুকে নিয়ে ঘুমায়, কিন্তু আজ আজ দুজনে পাশাপাশি শুয়ে থেকেও যেন অনেক দূরে। তের চোখের পানি মুছতে মুছতে চুপ করে পড়ে রইল। আর জাঙ্কুক চোখ বন্ধ করে শুয়ে রইল। ঘুমানোর চেষ্টা করেও কিছুতেই ঘুমাতে পারল না। প্রথমবার জাঙ্কুকের নিচে বিছানাটাকে অচেনা লাগছে। সকালের নরম রোদটা ধীরে ধীরে জানালার পর্দা ভেদ করে ঘরের মেঝেতে এসে পড়ছে। চারপাশ তখন বেশ শান্ত। ঘুম থেকে উঠে নিচে গিয়ে প্রথমে জাঙ্কুকের জন্য নিজের হাতে কফি বানিয়ে নিয়ে এসেছে। কফির কাপটা হাতে নিয়ে ধীরে ধীরে ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজাটা একটু খোলা, ভেতরে তাকিয়ে দেখে জাঙ্কুক এখনো গভীর ঘুমে। জাঙ্কুকের সামনে গিয়ে বলল, এই যে শুনছেন, সকাল হয়ে গেছে, আপনার জন্য কফি নিয়ে এসেছি। জাঙ্কুকের কোনো সাড়া নেই। তে আর একটু কাছে গিয়ে আবার ডাকলো, ওঠেন না, কফিটা ঠান্ডা হয়ে যাবে তো। তবুও জাঙ্কুক কোনো উত্তর দিল না। তে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর কফির কাপটা টেবিলের উপর রেখে মৃদু গলায় বলে, আমি পরে এসে আপনার কাপড় বের করে দেবনি, আর কফিটা খাইয়েন। এই বলে তে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর তে আবার ঘরে এলো। দরজার কাছে দাঁড়িয়ে তার চোখ পিছনে জাঙ্কুকে উঠে ওয়াশরুম গেছে, কিন্তু কফির কাপটা ঠিক যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই আছে। একবারও জাঙ্কুক কফিটা ছুঁয়েও দেখে না। তে কিছুক্ষণ কাপটার দিকে তাকিয়ে রইল। তার মুখের হাসিটা ধীরে ধীরে মলিন হয়ে গেল। তে ভাবছিল তার সাথে রাগ করে, কিন্তু তার কফির সাথে এত আলাদা না। তে ধীরে ধীরে টেবিলের কাছে গিয়ে কাপটা হাতে নিল। কফিটা ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। তে নিচু গলায় বলল, আমার উপর এত রাগ, কফিটাও খেলেন না। তার চোখ দুটো ধীরে ধীরে ভিজে উঠল। গতকাল জাঙ্কুকের আচরণটা এখনো তার মনে গেঁথে আছে। তারপর সকালে ঘুম থেকে উঠে সবার সাথে জাঙ্কুকের জন্য কফি বানিয়েছে, কিন্তু
জাঙ্কুক যেন কিছুই দেখল না। তের চোখে পানি মুছে কাপটার সাথে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়ে নিচে চলে গেল। ড্রয়িং রুমে বসে জিনকে বলল, মা, এক কাপ কফি দাও তো। জিন অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, তোর জন্য তো তে কফি বানিয়ে নিয়ে গিয়েছিল, তখন তুই কি খাসনি? জাঙ্কুক কিছু বলল না। জিন ভ্রু কুঁচকে বলল, তুই সকালে নিজের হাতে বানিয়ে নিয়ে গিয়েছিল, তোকে কয়েকবার ডাকলো, তুই কোনো সাড়া দিস না, পরে কফিটা রেখে চলে এসেছে। জাঙ্কুক চুপ করে রইল। জিন আবার বলল, কফিটা না খেয়ে এখন আবার কফি চাইছিস কেন? তুমি কফি দিবা নাকি আমি বাইরে থেকে খেয়ে আসবো? তোর সাথে কি এর কিছু হয়েছে? এমন করছিস কেন? কিছুই হয় নাই, কফি দিলে দাও, না হলে আমি বাইরে গেলাম। তুই বস, আমি কফি বানিয়ে দিচ্ছি। জিন চলে যায় কফি আনতে, তারপর কফি এনে জাঙ্কুককে দেয়। তারপর সবাই একে একে খাবার টেবিলে এসে বসলো সকালের খাবার খাওয়ার জন্য। তেও চুপচাপ নিজের জায়গায় বসে রইল। গত রাতের কথাগুলো আর সকালের কথাগুলো এখনো তের মাথা থেকে যাচ্ছে না। জাঙ্কুকও চুপ করে বসে আছে, কিন্তু আজ সকালে তের দিকে একবার তাকায়নি, কোনো কথাও বলে না। কয়েকবার আর চোখে জাঙ্কুকের দিকে তাকালো, কিন্তু জাঙ্কুকের মুখে থেকে রেখে আর কিছু বলার সাহস পেল না। সবাই যখন খাওয়া শুরু করেছে তখন হঠাৎ ইয়ানো গম্ভীর মুখ করে সবার দিকে তাকিয়ে বলে, একটা কথা বলবো। সবাই ইয়ানোর দিকে তাকায়। ইয়ানো একটু নাটকের ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলে বলে, সবাই তো বিয়ে হয়ে গেল, এখন কি আমার আর বিয়েটা হবে না? ইয়ানোর কথা শুনে টেবিলে থাকা সবাই একে অপরের মুখের দিকে তাকালো। কেউ অবাক হয়ে বলল, হঠাৎ তোর বিয়ের কথা মনে পড়লো কেন? হঠাৎ না বাবা, আমি অনেক দিন ধরেই ভাবছি আমার বিয়ে তো করা হবে, বয়স তো আর কম হলো না। সবাই একে একে বিয়ে করে সংসার করছে, আর আমি এখনো একা। নামজন হেসে বলল, ও তাই নাকি? তাহলে পছন্দের কেউ আছে নাকি? এরা সঙ্গে সঙ্গে মাঠে গেল, আছে। কথাটা শুনে সবাই এর দিকে তাকালো, কিন্তু তে চুপচাপ খাবারের দিকে তাকিয়ে রইল। আর জানবো, সে পুরো সময়টাই চুপ করে খেয়ে যাচ্ছে। ইয়ানের বিয়ের কথা উঠলেই তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই। তবে কিছুক্ষণ পর জাঙ্কুক একবার চোখ তুলে তের দিকে তাকালো। তে তখনও মাথা নিচে করে খাচ্ছে। জাঙ্কুক কিছু বলতে গিয়েও বলল না। গত রাতের পর থেকে দুজনের মাঝে নীরবতা যেন আরো গভীর হয়ে গেছে। জিন, কি সে মেয়ে শুনো? ইয়ানো, তোমরা তাকে ছিল ভালো করে দেখেছো? এত ঢং না করে বলতো সে কে? আর ওকে বলতে বলো। নাম আমরা চিনি, তাহলে নামটা বল। ওর নাম হলো জিন। ইউনো, এত ঢং করছিস কেন? বল যে সে মেয়ে কে। আয়ু, এখন কিন্তু তোকে আমার জুতা পিটা করতে ইচ্ছে করছে বেয়াদব, তাড়াতাড়ি বল। জাঙ্কুক, ঈশাকে ইয়ানো ভালো লেগেছে। জাঙ্কুকের কথা শুনে সবাই অবাক হয়, খুশিও হয়। কে চমকে জাঙ্কুকের দিকে তাকায়, কি? ইয়ানো ভাই লিসাকে ভালো লাগে? এত এত অবাক হওয়ার কি আছে? ভালো লাগতেই পারে, যত সব আতাল। নামজু, জাঙ্কুক, তুমি তের সাথে এমন করে কথা বলছো কেন? আমার যেমন খুশি আমি ওভাবে কথা বলবো। জিন, তোমার যেমন খুশি তেমন হবে না। তে এখন তোমার বউ, তাকে সম্মান দাও। ভুলে যেও না তেকে তুমি নিজের ইচ্ছায় বিয়ে করেছো। তে তো সবার কথা শুনে চুপচাপ মাথা নিচু করে বসে আছে। ইউনো, বড় মা, বড় বাবা, এসব বাদ দাও। এখন বলো তোমরা কবে রিশাদের বাসায় যাচ্ছ আমাদের বিয়ের বিষয় নিয়ে কথা বলতে? আয়ু, এত তাড়া কিসের? আগে আমায় কারো কিছু, শুধু রাজনীতি করলেই তো আর কেউ তোমাকে বিয়ে দেবে না। না দিলেই তুলে আনবো মা। যাই হোক, তোকে কি মেয়ে তুলে নিয়ে আসা ছাড়া কোনো কাম নাই? রেকর্ড করে ফেলেছো তো তোমরা, প্রথমে জাঙ্কুক তারপর সুগা, আর এখন তুমি করতে চাইছো। নামজুন, খবরদার ইয়ানো, মেয়ে তুলে আনার কথা যদি মাথায় আনো তাহলে খবর আছে আমার, যাবো লিসাদের বাসায়। জাঙ্কুক, যদি বিয়ে দিতে না চাইলে তখন কি করবেন আপনারা? নামজুন, বিয়ে দিতে না চাইলে কারণটা কি? ইউনো কাল থেকে ব্যবসায় বসবে, আর তুমি রাজনীতিকে নিজের পেশা হিসেবে রেখেছো। তোমাকে বলেও ব্যবসাতে বসাতে পারি নাই। চাকু, আমি নিজে ব্যবসা করতে চাই। নামজুন, তো করো, এটা তো আমাদের জন্য অনেক গর্বের হবে।
ইউনো, ব্যবসা বাণিজ্য বাদ দাও তো, লিসাদের বাসায় কবে যাবে বলো? জিন, বাবা ইউনো, তোর তো বিয়ে করার জন্য আর তর্স হয়েছে না। যে হোক, আগে ব্যবসায় বসো কিছু মাস, তারপর বিয়ে। এখন কোনো বাবা আর তোমাকে মেয়ে দেবে না। ইউনো, না দিলে তুলে নিয়ে আসবো। সবার বিয়ে হয়ে গেল, শুধু আমারটা ছাড়া। আয়ু, তোকে তো বলে যে বিয়ে দেবে না, আগে ব্যবসায় বস তারপর। জাগো, আগে ব্যবসায় বস, 2-3 মাস পর সবাই যাবে, এত চিন্তা করা লাগবে না। তুই মন দিয়ে ব্যবসা সামলা এখন। জিন, তে তুমি এত চুপচাপ কেন, কিছু কি হয়েছে? এর মধ্যে তুমি থাকো না। আয়ু, হ্যাঁ আমিও খেয়াল করছি কিছু কি হয়েছে। তে, না মা, এমনি বড়রা সবাই কথা বলছে তো, তাই চুপ করে বসেছিলাম। নামজুট, তাই যেন হয়। আর লিসা যদি এই বাড়ির বউ হয় তাহলে তোমাদের দুই বোনের অনেক ভালো হবে। তে অনেক ফুরফুরে হয়ে গেল। বাবা, যখন যেন আমরা ছোট্ট হয়ে থাকতে বলতাম আমরা এক বাড়িতে বিয়ে করব, আর আল্লাহ আমাদের মিলাইয়ে দিয়েছে। আমি তো অনেক খুশি। জাঙ্কুক, আচ্ছা আমি পার্টি অফিসে গেলাম, তুইও আয়। এই বলে চাঁদপুক উঠে চলে যায়, আর একবারও তের দিকে তাকিয়ে দেখলো না। তে ভাবছিল একবার হয়তো তার দিকে তাকাতে, কিন্তু চাঁদপুক তের দিকে তাকালো না, সোজা চলে গেল। তে মনে মনে ভাবলো, একটা কথার জন্য এত কিছু আমার সাথে ঠিক মতো কথাও বলছে না। আমার অনেক কষ্ট হচ্ছে। না না, আজকে আমাকে সব বলে তার রাগ ভাঙাতে হবে। না ভাঙলে অন্য পদ্ধতিতে করতে হবে। সবাই খাওয়া শেষ করে যে যার কাছে চলে যায়, আর মহিলারা ঘরে চলে যায়। তে অনেক মন খারাপ লাগছিল, ঘরে গিয়ে অনেক কান্না করছে। জাঙ্কুক তার সাথে কথা বলে না, ইগনোর করে। তারপর তে জিমিনকে কল করে। হ্যালো তে, বল। জিমিন রে, তোর ভাই আমার সাথে কথা বলছে না, আমাকে ইগনোর করে। তুই কান্না করছিস, এটা ছাড়া আর উপায় কি এখন? তুই আগে কান্না থামা। আমি জানতাম এমন কিছুই হবে। তুই আমার তার আর সুগার বিষয়ে ভাইকে বলিস নাই, বললে এমন করছে। হুম, আমি কালকে ভাইয়ার মুখ থেকেই বুঝেছি এমন কিছুই করবে ভাইয়া। তোর ভাই কালকে রাতে আমার সাথে খারাপ ব্যবহার করছে জিমিন। ভাইয়া অনেক রাগী। ভাইয়ার রাগ হলো তুই কেন তাকে বলিসনি? আমি আমার ভাইয়ের কথা রাখছি, যেমন তুই তোর ভাইয়ের কথা রাখছিস, তাহলে তোর ভাই এমন কেন করছে? জিমি, এই যে বললাম না ভাইয়ের অনেক রাগ। তার রাগ মূলত তুই কেন তাকে বলিস না? বললি কি আমাদের বিয়ে দিত না? এটা ভাইয়ের কথা। এখন কি হবে জিমি? তোর ভাইয়ের রাগ ভাঙাবো কিভাবে? তাহলে শুন, পুরুষ মানুষের রাগ হলো পানির মতো। একটা নারী যদি তার কাছে যায়, নিজে থেকে তাকে কাছে টানে, তাহলে ওই পুরুষ মানুষের রাগ গলে পানি হয়ে যায়। বুঝছস? হম, এতে কি কাজ হবে? 100% হবে। তুই শুধু নিজের থেকে ভাইয়াকে কাছে যা। আচ্ছা শুন, আমার ভাই কি তোর সাথে কিছু করেছে, মানে ওইসব? তোর ভাই আমার কোমর ভেঙে দিচ্ছে, ব্যথায় উঠতে পারছি না। আহারে কি কষ্ট আমার ননদিনী। আচ্ছা আমি রাখলাম। তুই শোন, তোর কাছে কি কোনো ছোট্ট কাপড় নাই, মানে নাইটি? আছে, তোর ভাই কিনে আনছে, আমি এখন পরি নাই। ওইটা পরে ভাইয়ের সামনে যাবে, ওকে? আমি এখন রাখি, তোর ভাই অফিসে গেছে, মার কাছে যাই। আচ্ছা। এই বলে তে আর জিমিন দুজনে কল কেটে দেয়। তে সারাদিন ভাবে কিভাবে জাঙ্কুকের সামনে যাবে, তার রাগ কিভাবে ভাঙাবে। জাঙ্কুক আর ইয়ানো আসে রাত 10টার দিকে। জাঙ্কুক রুমে ঢুকেই দেখে রুমের লাইট বন্ধ, আর তে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক লাইটটা জ্বালায় আর দেখে তের কোন কিনে দেওয়া শর্ট নাইটি পরে দাঁড়িয়ে আছে। তে জাঙ্কুকের কাছে এসে দাঁড়ায় আর বলে, কেমন লাগছে আমার? এইসব কে পড়তে বলেছে তোকে? আমি আপনার জন্য পড়েছি, কেমন লাগছে বললেন না তো? আমার জন্য কেন পড়বি তুই? আপনি আমার উপর এত রাগ করছেন কেন? সরি, আমি আর এমন করবো না আপনার সাথে। অনেক কষ্ট হচ্ছে। আপনি আমায় ইগনোর করছেন আর আমার দিকে তাকাচ্ছেন না কেন? আমি কি দেখতে এতটাই খারাপ? কে বলেছে তোকে তুই দেখতে খারাপ? তাহলে আপনি আমাদেরকে তাকান না কেন? আমার খুবই কষ্ট হচ্ছে। আমি তোর উপর রাগ করেছি, তুই কেন আমাকে বলবি না? আমি আমার ভাইয়ের কথা রাখছি, যেমন জিমিন আপনার কথা রাখছে, হিসাব বরাবর। তাহলে আমার উপর এত রাগ দেখাচ্ছেন কেন?
বুঝলাম তুই তোর ভাইয়ের কথা রাখছিস। তুই তো আর আমার সাথে প্রেম করিস নাই। জিমিন সুগার কাছে তাহলে কি হিসাবে বরাবর হলো কিভাবে? আপনার রাগ ভাঙাতে আমি কি করতে হবে তাই করব, তাও আমাকে ইগনোর করবে না। আমার অনেক কষ্ট, বুকে ফেটে যাচ্ছে। চাকু কিছু একটা ভেবে বাঁকা হাসি দিয়ে বলে, একটা শর্তে আমার রাগ ভাঙবে। তুই যদি রাখিস তাহলে আমার রাগ ভেঙে যাবে। করবি কি? আমি সব করতে পারবো বলেন। আমার 72 লাখ টাকা মুখে নিতে হবে, নিলে আমার আর রাগ থাকবে না, সব ভেঙে যাবে। কি? এটা আমি করতে পারবো না। এর থেকে অন্য কিছু দেন, আমি ওইটা করব। নিবি না তো? না। তাতে যদি আপনার রাগ না ভাগাবে তাও না, কিন্তু কিছুদিন পর এমনি আমার কাছে আসবেন। আমি যদি তোর কাছে না যাই, অন্য মেয়েকে বিয়ে করি তাহলে? কি? ওই মেয়ে আমি চুলের মুঠি ছিঁড়ে দেবে ফেলবো, ঠিক আছে? তুই তো আমার 72 লাখ মুখে নিবি না। অন্য মেয়েকে বিয়ে করবো, সে মুখে নেবে। তোর জামাইয়ের সাথে বাসর করবে, তুই তখন দেখবি। তুই জাঙ্কুকের কথা শুনে কান্না করে দে। আরে জান, কান্না করছিস কেন? আপনি অন্য মেয়েকে সত্যি বিয়ে করবেন? তুই মুখে না নিলে করবো। আমি মুখে নেবো, তাও আপনি অন্য মেয়ের নাম মুখে নেবেন না, অনেক কষ্ট হয়। তাহলে নে মুখে। জাঙ্কুক গিয়ে সোফায় বসে পড়ে আর তেকে কাছে ডাকে। তেও গুটি গুটি পায়ে হেঁটে যায় জাঙ্কুকের সামনে। নিচে বস, আর আমার প্যান্টের চেন খুল। জাঙ্কুক যা যা বলছে তে তাই করছে। তে জাঙ্কুকের প্যান্টের চেন খুলে 72 লাখ মুখে নেয়, আর জাঙ্কুক আপ সেই সোফা গা ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে নেয়। তে জোরে জোরে কর। তে প্রায় 10 মিনিট মুখে নিয়ে জোরে জোরে করে জাঙ্কুককে মুখ আউট করে দেয়, আর তে বমি চলে আসে। তে দৌড়ে উঠে ওয়াশরুমে চলে যায় বমি করতে। জাঙ্কুক তার প্যান্টে চেইন লাগিয়ে সে ওদের পেছু পেছু ওয়াশরুমে চলে যায়। খেতে খেতে বমি করছে। জাঙ্কুক তেকে ধরে। তে, তুই ঠিক আছিস? বেশি খারাপ লাগছে? না। আরো বমি করবি? না, আমি মুখ ধোবো। তে মুখ ধুয়ে আর রুমে চলে আসে, সোফায় গিয়ে বসে। জাঙ্কুক তো নিজেকে কন্ট্রোল করতে পারছে। এমনিতেই তে শর্ট নাইট পড়ছে, তার উপর আবার জাঙ্কুকের ওটা মুখে নিয়েছে। তে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে জাঙ্কুক ছটফট করছে। কি হয়েছে? আপনি এমন করছেন কেন? তুই তাড়াতাড়ি আমার কাছে আয়। কেন? আসতে বলছি, আসবি নাকি আমি উঠবো? তুই তাড়াতাড়ি জাঙ্কুকের কাছে এসে দাঁড়ায়। জাঙ্কুক একটানে তেকে কোলে বসে আর কিস করতে থাকে। 10 মিনিট পর জাঙ্কুক যখন তেকে ছাড়ে না, তখন তে ছটফট করতে থাকে। তে জাঙ্কুককে কামড়ে দেয় যন্ত্রণায়। জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। তে জোরে জোরে নিঃশ্বাস নেয়। জাঙ্কুক রাগের দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক আবার তের ঠোঁট দুটো দখল করে নেয় আর জোরে জোরে বাইট করে। আস্তে আস্তে খাড়ুয়ে গলায় কামড়ে দেয় যন্ত্রণায়। তে বলতে থাকে, আহ জাঙ্কুক, কি করছো? আমার খুব লাগছে, প্লিজ ছাড়ো। আমারও তো লাগছিল, আমায় কেন কামড়ালি? আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, আর তুমি তো ছাড়ছিলে না, তাই আমি তোমাকে কামড়ে দিয়েছি। এখন প্লিজ ছাড়ো, আমার খুব লাগছে। ভুলে গেলি নাকি আমি যা করতে বলবো তাই করবি বলেছিলি না? জাঙ্কুক থেকে বিছানায় নিয়ে আসে আর তের হাত ধরে কিস করে। তারপর জাঙ্কুক কিস করতে শুরু করে। জাঙ্কুক খুবই ডিপলি কিস করছে। জাঙ্কুক তেকে কিস করতে থাকে, আর তে জাঙ্কুককে সরানোর চেষ্টা করছে, কারণ জাঙ্কুক অনেক জোরে জোরে বাইট করছে। এরপর জাঙ্কুক তের ওপরে উঠে যায়। জাঙ্কুক তার শার্ট খুলে ফেলে, তারপর আবার তেকে কিস করতে থাকে। ঠোঁট ছেড়ে গলায় নেমে আসে। তেল দুটো নরম অংশে চাপতে থাকে আর গলায় বাইট করতে থাকে, আর এক হাত দিয়ে তেল ওই দুটো অংশ টিপতে থাকে। নাইটির ওপর দিয়ে তে তো উত্তেজিত। জাঙ্কুক এ চুলমুটি খামচে ধরে। জাঙ্কুক উত্তেজনায় তের গলায় হালকা হালকা বাইট দেয়। জাঙ্কুক তের নাইটির মধ্যে হাত ঢোকায় আর জোরে জোরে টিপতে থাকে। তে মন করতে থাকে, আহ, উফ, উফ, জাঙ্কুক ভাইয়া। তে জাঙ্কুকে জাঙ্কুকের মন শুনে আরো উত্তেজিত হয়ে যায়। পর মুহূর্তে ভাইয়া শুনে বাইট জোরে দেয়। এত জোরে বাইট করছো কেন? তুই ভাইয়া ডাকিস কেন? তোকে ভাইয়া ডাকতে বারণ করছি না? মনে নেই? ড্যাডি ডাকছেন, ড্যাডি। তারপর জাঙ্কুক তের নাইটি খুলে ফেলে। জাঙ্কুক তের বুককে মুখ দেয় আর কিস করে। তে জাঙ্কুককে বলে আরো সরানোর চেষ্টা করে, প্লিজ আস্তে, আমার ব্যথা করছে। এত জোরে কেউ বাইট দেয়?
আমি করি জান, সহ্য কর। তোর শরীরে আমার চিহ্ন দেখতে ভালো লাগে। কিস করার মধ্যে তে অনেক ডিস্টার্ব করে। জাঙ্কুক তার প্যান্টের বেল্ট দিয়ে তেয়ের হাত বেঁধে দেয়। তারপর জাঙ্কুক তের শরীরে থাকা অবশিষ্ট কাপড় খুলে ফেলে। জাঙ্কুকও তার সবকিছু খুলে ফেলে। তে নিজেকে ঢাকার চেষ্টা করে কিন্তু পারে না। আর হাত তো বাঁধা। জান, দেখি কি হবে, আমি তো তোর সবকিছু আগেই দেখেছি। পুরো আগুন মাখনের মতো বলে। উফ। তে অনেক লজ্জা পায়, জাঙ্কুকের বুকে মুখ লুকায়। তারপর জাঙ্কুক তেয়ের বডিতে বাইট করতে থাকে। জাঙ্কুক ব্যথা লাগছে। জাঙ্কুক মুখ তুলে বলে, তোর শাস্তি এগুলো আমাকে না বলার জন্য। তুই তো বলেছিলি আমি যা বলবো তুই তাই করবি। এখন সহ্য তো করতেই হবে জান। জান, তোর ওই দুটো গোল গোল জিনিস খুবই নরম, জানিস তো। তুই কোনো কথা বলতে পারি না। চুপ করে জাঙ্কুকের আদর গুলো নিতে থাকে। জাঙ্কুকের পুরো বডি শেক করতে থাকে আর বাইট করতে থাকে। জাঙ্কুক আসতে, জাঙ্কুক নিজের মতো দুটো অংশ চুষতে থাকে। এভাবে 10 মিনিট পর আমার 72 লাখ আবার মুখে নিয়ে চেক করবি? ছি, আর না, তোকে নিতেই হবে জান। জাঙ্কুক থেকে উঠিয়ে তার 72 লাখ তের মুখে দেয়। তের চুল ধরে আউট ইন করতে থাকে। তের তো পুরো গলাতে গিয়ে লাগছিল। 5 মিনিট পর ছেড়ে দেয়। জাঙ্কুক ছাড়ার প্রতি নিঃশ্বাস নেয়। মেরে ফেলবেন নাকি? তারপর জাঙ্কুকদের পায়ে ভেট পাটগুলো খেয়ে নেয় আর সে করতে থাকে। তে জাঙ্কুক কি করছে? মুখ সরানো এখান থেকে। কিছুক্ষণ শেক করার পর জাঙ্কুক আর একটা আঙুল ঢুকিয়ে দেয়। তে চিৎকার দিয়ে ওঠে। জাঙ্কুক ফিঙ্গারিং করতে থাকে। প্লিজ জাঙ্কুক, হাত সরান, আমার অনেক ব্যথা করছে। আগেও তো করেছি, তারপরও এত টাইম কেন? আমি কিভাবে বলবো? জাঙ্কুক আঙুল বের করে তের 2 পায়ের ফাঁক করে। জান, দেব আমার 72 লাখ তোর মধ্যে। আগে কি পারমিশন নিয়েছে? দিলাম জান। দেন, কিছু একটা করে। জাঙ্কুক, আমার কেমন যেন লাগছে। কেমন লাগছে জান? জানি না। তারপর জাঙ্কুক নিজেকে ফিট করে তের ভেতর ঢুকিয়ে দেয়। তে কান্না করে দেয়। জাঙ্কুক অনেক জোরে ইন করে। জাঙ্কুক আস্তে আস্তে, আমার অনেক ব্যথা করছে। পারবো না জান, সহ্য কর। এত টাইট কেন? জাঙ্কুক থেকে কিস করছে আর ইন্টিমেট হচ্ছে। তে কান্না করছে কারণ জাঙ্কুক আগের থেকে অনেক রূপলি ইন্টিমেট হচ্ছিল। জাঙ্কুক প্লিজ স্টপ, আর না। থামতে বলিস না জান, আজকে আর থামতে পারবো না। তে কান্না করছে। কিছুক্ষণ পর তের ভালো লাগতে শুরু করে। জাঙ্কুক একটু স্লো ভাবে ইন্টিমেট হচ্ছিল তাই। জাঙ্কুক আরো জোরে করে। জান, ড্যাডি ডাক, ড্যাডি। ড্যাডি প্লিজ ফার্স্ট। ওকে মাই জান। এরপর জাঙ্কুক জোরে জোরে করে। তারপর জাঙ্কুক ফার্স্ট টাইম ভাবে ইন্টিমেট হয়। তে চুল ধরে জোরে জোরে ইন করে স্টের ভেতরে। উফ, এমন করে না, আমার অনেক ব্যথা করছে। আচ্ছা জান, তুই আমার কোলে বস, আপ অ্যান্ড ডাউন কর। তারপর তে জাঙ্কুকের বাহাত্তরের উপর বসে আর আপ অ্যান্ড ডাউন করতে থাকে। জাঙ্কুক তে কোমর ধরে সাহায্য করছে। আচ্ছা, হোয়াট আ ভিউ। এমন করে কর, অনেক ভালো লাগছে। তে আপ আর ডাউন করছে তো তার ওই দুটো আপ অ্যান্ড ডাউন করছে। তাই জাঙ্কুক বলছে, হোয়াট আ ভিউ জান। জাঙ্কুক থেকে কিস করছে আর ইন্টিমেট হচ্ছে আর তের ওই দুটো অংশ চাপছে। এইভাবে সারা রাত কেটে যায়। ভোরের দিকে জাঙ্কুক ছেড়ে দেয় তেকে। তে তো অজ্ঞান হয়ে গেছে কারণ জাঙ্কুক অনেক রুটি করছে, জেন্টাল ভাবে কম করেছে। তারপর জাঙ্কুক তেকে পানি দিয়ে জ্ঞান ফেরায়। চাঁদ, চোখ খুল, এই যেন ওঠ না। তারপর তে আস্তে আস্তে চোখ তুলে তাকায়। জাঙ্কুক তেকে শার্ট পরিয়ে দেয়। সে নিজেও একটা প্যান্ট পরে নেয়। জাঙ্কুক তে উঠে তেকে কোলে তুলে নেয়। তারপর ফ্রেশ হয়ে এসে তেকে বিছানায় বসিয়ে দেয়। আপনার রাগ চলে গেছে? এত সুন্দর একটা রাত দিনই রাগ থাকবে কিভাবে? এতদিন থেকে আজকে একটু বেশি জোরে জোরে করছি, সেই লাগছে। কি বলছেন এইসব? আমি ঘুমাবো। সব থেকে বেশি ভালো লাগছে তুই আমার 72 লাখ মুখে নিয়েছিলি জীবন।